দিন, গ্লাস দিন। আরহাম গ্লাস দিল না, উল্টো নবনীতার হাত ধরে একটানে তাকে নিজের ওপর এনে ফেলল। নবনীতা আঁতকে উঠে বলল। সর্বনাশ, মামি এক্ষুনি রান্নাঘর থেকে বের হবে। আরহাম সে কথা গায়ে মাখল না, উল্টো তার পিঠে হাত বুলিয়ে তার গালে নাক ঘষতে ঘষতে প্রগাঢ় স্বরে বলল। তুমি নাকি কাল আমায় ভীষণ মিস করেছো, তাই চলে এলাম দেখা করতে। নবনীতা মুচকি হাসল, মাথা নামিয়ে নিচু স্বরে বলল। হ্যাঁ করেছি, কিন্তু আপনি বলেছিলেন আপনি আর সংসার করবেন না আমার সাথে। সেটা কি হলো? আরে সেটা আবেগের ঠেলে বলেছি। সংসার করবো না বলতে কোনো শব্দই নেই। বিয়ে হয়েছে, এখন সংসার করতেই হবে। ভালো লাগে না বলতে কিচ্ছু নেই, না লাগলে লাগাতে হবে, তবুও সংসার ছাড়া যাবে না। মিসেস রোকেয়ার উপস্থিতি টের পেতে নবনীতা ছিটকে দূরে সরে এলো। 5 মিনিট পর শুভ্রা কলেজ আর কোচিং শেষ করে বাড়ি এসে পৌঁছলো। নবনীতা চিত্রাকে ডেকে খাওয়ার টেবিলে বসালো। প্রথা এখনও ভার্সিটি থেকে আসেনি। সে ইদানিং সময় মতোই বাড়ি ফিরছে। কয়দিন এমন সুন্দরভাবে থাকবে কে জানে। নবনীতার আবার তাদের বেশি ভালো রূপটাও হজম হচ্ছে না। গত পরশু সকালে সে হসপিটাল থেকে রিলিজ পেয়েছে। তারপর বাড়িতে আসার পর থেকেই সে সাংঘাতিক রকমের যত্ন ভালোবাসা পাচ্ছে। মিসেস রোকেয়ার যত্ন দেখলে তার চল ঝুলে যায়। মন চাই সাহস করে একদিন বলেই দিতে। মামি, তুমি এখন অভিনয়ের জন্য অডিশন দিচ্ছ না কেন? দিলে তুমি নির্ঘাত সিলেক্ট হয়ে যাবে। আজকের একটা অদ্ভুত ঘটনা ঘটল। সবাইকে খাবার বেড়ে দেওয়ার পর মিসেস রোকেয়া নিজ হাতে চিত্রাকে ভাত মেখে খাওয়ালেন। নবনীতা যদিও কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু শুভ্রা এই দৃশ্য দেখে পলক ফেলা ভুলে গেল। দেখার পর থেকে সেই যে মুখ খুলেছে আর বন্ধ করার নাম নেই। নবনীতা আলতো করে তার মাথায় একটা গাঁট্টা মেরে ধমক দিল। মুখ বন্ধ কর সুবি। শুভ্রা সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করলো। মিসেস রোকেয়া ডাল আনার জন্য আবার রান্নাঘরে যেতেই শুভ্রা হড়বড় করে বলল। এটা আমাদের মামি রোকেয়া নাকি অন্য কারোর সাথে অদল বদল হয়ে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না পাই। নবনীতা ঠোঁট টিপে হাসল। এক লোকমা ভাত মুখে তুলে খেতে খেতে বলল। পাওয়ার অফ মানি সুবি। টাকাই সকল সুখের মূল, বুঝেছিস? এজন্যই তো বলি, মন দিয়ে পড়াশোনা কর, প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা কামাই কর। তখন দেখবি জগতের সবাই তোকে করনিশ করছে। খাওয়া শেষ হতেই নবনীতা তার ঘরে গেল। আরহম আড়মোড়া ভেঙে তার ঘরে এসে ধাম করে বিছানায় কি পড়ল। নবনীতা বিরক্ত হয়ে পড়ল। সমস্যা কি? আসতে বসা যায় না? না, চায় না। আরহাম ফোন স্ক্রল করতে করতে হঠাৎ উঠে দাঁড়ালো। নবনীতাকে তাড়া দিয়ে বলল। চলো তো তাড়াতাড়ি একটু সুন্দর শাড়ি পরে রেডি হও, এক জায়গায় যাবো আমরা। সে কি? কোথায় যাচ্ছি আমরা? সেটা তো গেলে দেখতে পারবেন ম্যাডাম, এখন তাড়াতাড়ি রেডি হন। নবনীতাকে গভীর ভাবনে ফেলে দিয়ে আরহাম আবার ফোন চালাতে মশগুল হলো। নবনীতা আলমারি খুলেই চিন্তায় পড়ল, এত এত শাড়ি সে কোনটা পরবে। সে শেষ পর্যন্ত সাদা আর নীলের মিশেলে একটা শাড়ি বেছে নেয়। আলমারি বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাকে গায়ের উপর ফেলে দেখে। তারপরে পিছন ফিরে আরহামকে ডেকে বলল। আরহাম, এটা সুন্দর না? আরহাম ফোন থেকে চোখ তুলে গম্ভীর হয়ে বলে। হুম, সুন্দর। শাড়ি পরতে নবনীতার সময় লাগলো মাত্র 6 মিনিট। যেহেতু এটা সিল্কের শাড়ি না, তাই অন্য কেউ কুচি ধরার প্রয়োজনও নেই। সে নিজে নিজেই পুরোটা শাড়ি পরল। তারপর ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে তাড়াহুড়ো করে সেখানটাই বসলো। তার সামনে ড্রেসিং টেবিল ভর্তি জিনিস। সে যেদিন হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে সেদিন বিকালেই একজন ডেলিভারি ম্যান এসে এসব দিয়ে গেছে। নবনীতা তাজ্জব হয়ে জানতে চায় এসব কে পাঠিয়েছে। ডেলিভারি ম্যান জানালো শাহরিয়ার আরহাম আগেই সব কিছু বিল পে করে দিয়েছেন। নবনীতা একেবারে অল্প সাজলো, তবে একদমই প্রসাদানিমুক্ত থাকলো না। জামের সাথে ঘুরতে গেলে একটু আধটু সাজাই লাগে, নয়তো এতগুলো জিনিস কি কেউ ডেট এক্সপায়ার্ড হয়ে নষ্ট হবে নাকি। সে টুল ছেড়ে উঠে দাঁড়াতে দেখল আরহাম তার একদম পেছনে এসে দাঁড়িয়েছে। সে কিছুটা হকচকাই। আরহাম তাকে দেখে নিজের পকেট থেকে কয়েকটা নেতিয়ে পড়া বেলি ফুল বের করে তার সম্মুখে বাড়িয়ে দিল। নবনীতা বোকা বোকা হয়ে ফুলগুলো দেখে। আরহাম শুরুতে কিছুটা অপ্রস্তুত হয়ে এদিক সেদিক তাকায়, পরে সমস্ত জড়তা কাটিয়ে গাঢ় স্বরে বলে ওঠে। শুভ্রা বলছিল তোমার নাকি বেলি ফুল ভীষণ পছন্দের, তাই বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এখন আবার বলবে না এগুলোর এমন বেহাল দশা কেন?
পাঞ্জাবির ভেতরে চাওয়া পরে এই অবস্থা হয়েছে। নাও না নাও, তোমার কাছে রাখো এগুলো। নবনীতা স্মিত হয়ে তার দিকে তাকায়। আরহাম দ্রুত তার হাত টেনে ধরে সবগুলো ফুল তার হাতের মুঠোয় গুজে দিল। তারপর চোখ তুলে নবনীতাকে দেখতে সে থতমত খেল, তাজ্জব হয়ে বলল, সে কি, তোমার চোখ এমন পানিতে টইটুম্বুর কেন? তুমি কাঁদছো? কি সর্বনাশ! ফুল নিতে গেছে দেখে তুমি কাঁদছো? তুমি... সে কথা শেষ না করে নবনীতা আচমকা এক কদম সামনে এসে শক্ত করে তাকে জড়িয়ে ধরল। সেই হাতের বন্ধন এতই সুদৃঢ় ছিল যে কিছু সময়ের জন্য আরহাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে রোবটের মতো শটান দাঁড়িয়ে রইল কতক্ষণ। পরে যখন হুঁশ হলো তখন তার চেয়েও জোরালোভাবে সে তাকে জড়িয়ে ধরল, আদুরে গলায় বলল, কি হয়েছে পরি, কাঁদছো কেন বলো তো? নবনীতা তার বুকে নিজের মাথাটা চেপে ধরি শব্দ করে হেসে ফেল। কান্না মুছতে মুছতে মিষ্টি স্বরে বলল, আমাকে কখনো কেউ এভাবে ফুল দেয়নি আরহাম, কখনো কেউ এমন করে যত্ন করেনি। সত্যি বলছি, আমার বিশ্বাস হচ্ছে না আমার জীবনেও যত্নের মতো সুন্দর বিষয়টি এসে গেছে। আমার একদমই বিশ্বাস হচ্ছে না। সে এভাবেই কতক্ষণ তার স্বামীর পক্ষ স্থলে মিশে রইল। শেষটায় বাচ্চা বাচ্চা গলায় ডাকলো, আর আরহাম, ও আরহাম, জি ম্যাডাম, বলুন। আপনি এমনই থাকবেন প্লিজ, ঠিক আছে? আরও এক দফা হাসল। নবনীতার মুখটা দুহাতের আঁচলে নিয়ে তার দু চোখের পাতায় চুমু খেয়ে বলল, ওকে বস, এমনই থাকবো। তুমি এমনই থেকো, শুধু ঝগড়া একটু কম করো, কেমন? নবনীতা মাথা নামিয়ে লাজুক হাসল, ক্ষীণস্বরে বলল, দেখা যাক। আজ তার মন মাত্রা অতিরিক্ত ভালো। সে সিদ্ধান্ত নিয়েছে বাড়ি এসেই সবার প্রথমে সে ডায়েরি খুলে বসবে আর ছটপট সেখানে নতুন করে যোগ করবে। সে আমার জন্য বাগান থেকে এতগুলো বেলি ফুল পেড়ে এনেছে। ওহ হ্যাঁ, সে আজ আমার চোখের পাতায় চুমু খেয়েছে, শেষে আবার কপালেও। কে বলে প্রথম ইমপ্রেশনই সব? আমি সেই আহাম্মকের গুষ্টি মারি। গাড়িতে বসে নবনীতা অস্থিরতা শুরু করলো, বারবার প্রশ্ন করে যাচ্ছিল, কোথায় যাচ্ছি আমরা? কি কাজ বলুন না। একটু চুপ থাকবে তুমি? কখন থেকে কানে কাছে ঘ্যান ঘ্যান করছো? তোমার ঘ্যান ঘ্যানে অতিষ্ঠ হয়ে মোধায়ের এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে ফেলবে। নবনীতা সাথে সাথে চুপসে গেল। মন খারাপ করে জানালার দিকে মুখ ঘুরিয়ে আরামের দিকে পিঠ করে বসলো। আরাম ক্লান্তিতে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আবার রাগ হয়ে গেল নাকি? সে সামান্য এগিয়ে এসে নবনীতার ডান হাতের কবজি চেপে ধরল। ধরার সাথে সাথে নবনীতা হাত ছাড়িয়ে নিল। আরাম একটু ঝুঁকে তার কাছে এলো, কানে কাছে গিয়ে ফিসফিস করে বলল, গাড়িতে কিন্তু মোধায়ের আছে, তুমি কি চাও তার সামনে আমি তোমার কোমর চেপে ধরি? নবনীতা আতকে উঠে পাশ ফিরে দ্রুত ডানে বাঁয়ে মাথা নাড়ে। এক লাফে আরামের পাশাপাশি এসে বসে আর চোখে একবার তাকে দেখি বিড়বিড় করে বলে, সেটা করলে কি একা আমার মানহানি হবে? না, আমারও হবে, সেজন্যই তো করলাম না। আরাম চুলে হাত দিয়ে সেগুলোকে টেনে টেনে একটু সেট করলো। তারপরে হাত ঘড়িতে সময় দেখে হাই তুলতে তুলতে বলল, 4:03 বাজে, যেতে যেতে 5:30 তো বাজবেই। তার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে গাড়িটা 5টার কিছু সময় পরে সাভারে তার কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে পৌঁছালো। আরাম খানিকটা চমকে উঠে বলল, কি ব্যাপার, এত দ্রুত আসলাম কিভাবে? আসবিনি তো। ভিআইপি ট্রানজিট ইউজ করলে সবাই সব জায়গায় সময়ের আগেই যায়, আপনি জানেন? এই আপনার একটা গাড়ির জন্য কতগুলো গাড়িকে বসিয়ে রাখা হয়েছে। সো হোয়াট? এখন আবার বলো না যে এটাও অন্যায়। অবশ্যই আমরা ভিআইপি, নর্মাল মানুষ, আর আমরা কি এক কাতারে পড়ি নাকি? নর্মাল মানুষের শত্রু হয় হাতে গোনা, আর আমাদের তো শত্রুর অভাব নেই। আমাদের এমন এক্সট্রা সিকিউরিটিতে থাকতে হয় সবসময়। এইসব মেনটেন করেই পলিটিশিয়ানদের চলতে হয়। নবনীতা অন্যদিকে ফিরে ভেঙচি কাটে, বিদ্রুপ করে বলে, আপনারা যে খুব ভালো মানুষ, এজন্যই শত্রুর অভাব নেই। এই তুমি কি বললে? নবনীতা জিভ কাটল। গাড়ি থেকে বের হতে হতে হড়বড় করে জবাব দিল, না তো, কিছু তো বলি নাই। গার্ডরা গাড়ি থেকে নেমে ঠিকঠাক অবস্থানে দাঁড়াতেই আরাম আর নবনীতা গাড়ি থেকে নেমে এলো। নবনীতা সামনে তাকাতেই দেখল তারা একটা চাইল্ড হোমের সামনে দাঁড়িয়ে আছে। চাইল্ড হোমের সামনের মূল ফটকে গোটা গোটা অক্ষরে লেখা বাটারফ্লাইজ অরফেনেজ হোম। নবনীতা মন দিয়ে নামটা বলল, তারপরেই আরামের সাথে পা মেলাতে মেলাতে বলল, বাটারফ্লাই কেন? কে জানে, বাবা দিয়েছে এই নাম। আই হ্যাভ নো আইডিয়া ডার্লিং। এটা আপনার বাবার তৈরি চাইল্ড হোম? জি, আমরা শুধু জনগণের টাকা মানি না,
মাঝে মাঝে আমরা নিজেদের টাকায় জনগণের জন্য করিও, বুঝেছেন? আরামের ভাবসাব দেখে নবনীতা মুখ খিচিয়ে বলল, হয়েছে হয়েছে, অমন ভালো রাজনীতিবিদ আপনার বাবার সময়টাতেই ছিল। এখনের গুলা সবই টাউট বাটপার। আরাম দুই দিক দেখে দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল। তাই নাকি? তা কি ডাউটারি বাটপারি করেছি আমি? সে থামল, পর মুহূর্তেই দাম্ভিকতা দেখিয়ে বলল, শোনো মেয়ে, আমরা জনগণের টাকা মেরে বড়লোক হইনি। উই আর রিচ ফ্রম রুটস। খানদানি বড়লোক আমরা। বনেদি পরিবার বোঝো? বনেদি পরিবার থেকে বিলং করি আমরা। আমার দাদা, পরদাদা, পরদাদার পরদাদা সবাই বড়লোক। আমরা রাজনীতি করি শখের বসে, ক্ষমতার আশায়। নয়তো রাজনীতিতে আমাদের আর কোনো কাজই নেই। জনগণের টাকা মারার তো প্রশ্নই আসে না। অলরেডি যা সম্পদ আছে, পরবর্তী 14 প্রজন্ম বসে বসে খেতে পারবে। নবনীতা চোখ উল্টে একবার তাকে দেখে, যদিও সে ভুল কিছু বলেনি। বিয়ের পরে নবনীতা আরামের অগোচরে তার শ্বশুরকে নিয়ে টুকটাক গবেষণা করেছে। রাজনীতিবিদ মানুষ, সবেবই নবনীতা কৌতূহলী ছিল এই নিয়ে। তবে তার গবেষণার ফলাফল তার অনুমানের চেয়েও ভালো এসেছে। শেখ আজিজ হোসেন সত্যিকার অর্থেই সৎ এবং নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন। তাছাড়া রাজনীতিতে আসার আগেই তিনি ব্যবসায়ী প্রচুর নাম কুড়িয়েছেন। নবনীতার মাঝে মাঝে মনে হয় সে তাকে বাস্তবেও কোনো একসময় দেখেছিল। অসম্ভব কিছু তো না, তাদের বাড়িতে প্রায়শই বিভিন্ন বড়সড় ব্যবসায়ীরা আসতো তার বাবার সাথে দেখা করতে, কথা বলতে। আজিজ হোসেন তাদের মাঝেই একজন হলেও হতে পারেন। সে চুপচাপ আরামের পাশাপাশি হেঁটে ভেতরে প্রবেশ করল। চারদিকে চোখ বুলিয়ে পুরো নিচতলাটা দেখে নিল। নিচতলায় মূলত বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুল রুমের ব্যবস্থা করা হয়েছে। একেবারে দক্ষিণ দিকে বড়সড় একটা রান্নাঘর, সেখানে সবার জন্য এটা সেটা রান্না করা হয়। দোতলা আর তিনতলার বাচ্চারা থাকে, চারতলা পাঁচতলা স্টাফদের রুম আর অফিস রুম। আরাম ভেতরে এসে নবনীতাকে বলল, আমি 4 তলায় যাচ্ছি। এসব বাচ্চা কাচ্চার ঘেনঘেনানি ভালো লাগে না আমার। তুমি তো নিজেই থাকবে, তাই না? নবনীতা জোরে জোরে ওপর নিচ মাথা নাড়ে, প্রয়োজনের চেয়েও উঁচু স্বরে বলে। আস্তে কথা বলো, মেয়ে মানুষ এত জোরে কথা বলে? আরাম হালকা করে ধমক দিয়ে বলল। নবনীতা মুখের উপর এক হাত রাখলো, কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল। সরি, আর হবে না। আরহাম হনহনিয়ে ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল। যাওয়ার আগে গার্ড একজনকে ডেকে বলল। তোমার ম্যামের আশেপাশেই থেকো। যদিও আজ সে খুব বেশি চিন্তিত না সিকিউরিটির বিষয়ে। এই এলাকা পুরোটাই তার নিয়ন্ত্রণে, এখানে ঝামেলা বাঁধানোর মতো দুঃসাহস কেউ করবে না। সে যেতেই নবনীতা হাঁপ ছেড়ে বাঁচল। এই লোক সাথে থাকলে সারাক্ষণ তাকে অবজেকশনের উপরে রাখে, এর চেয়ে সাথে না থাকাই ভালো। সে শাড়ি কুচিয়ে সামলে দোতলায় ওঠে। দোতলায় আসতেই বাচ্চাদের চিৎকার চেঁচামেচি আর ছুটোছুটির আওয়াজে তার মন ভালো হয়ে গেল। সে ছুটে গেল ভেতরের দিকে। দোতলায় মোট 16টা রুম, প্রতিটা রুমে 6টা করে খাট। প্রতি খাটে দুজন ঘুমায়। নবনীতা একে একে সবগুলো ঘরে উকি দিল। কিছু কিছু ঘর একদম ফাঁকা, কিছু ঘরে আবার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মানুষ। বাচ্চারা সব নানা রকমের খেলায় ব্যস্ত, কেউ আবার আরামে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। নবনীতা একটা ঘরে উকি দিতেই বিড়ালের মতো গলায় ডাকলো, ম্যাও 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 ম্যাও, কেউ কি আছে? ঘরভর্তি বাচ্চারা ঘাড় ঘুরিয়ে তাকে দেখে। নবনীতা এতগুলো মিষ্টি মুখ একসাথে দেখেই হেসে ফেল। অনেকগুলো উৎসুক চোখ অবাক হয়ে আগাগোড়া তাকে পরখ করে যাচ্ছিল। নবনীতা ধীর পায়ে ভেতরে এলো, উচ্ছ্বাস মাখা কণ্ঠে বলল, আমি বসি তোমাদের সাথে, কি খেলছো তোমরা? বাচ্চারা শুরুতে একটু কপাল কুচকে, এত বড় মেয়ে তাদের সাথে খেলবে, সে খেলা জানে। তারা কেউ শুরুতে তার কথা গায়ে মাখল না, ইশারায় বোঝালো এত বড় মেয়ের সাথে তারা খেলবে না। নবনীতা শাড়ির আঁচলটা কোমরে গুজে এগিয়ে আসতে আসতে বলল, কি হলো, পছন্দ হয়নি আমাকে? শুভ্রার কেমিস্ট্রি প্রাইভেট থাকে বিকেলে। সে বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে যেতেই টটরেয়ার কালো গাড়িটা ঠিক তার সামনে এসে থামল। সে প্রথমে একটু চমকালো, তারপরই চট করে গাড়ির মালিককে চিনে নিল। আরিশ গাড়ির গ্লাস নামিয়ে তাকে দেখে বলল, শুভ্রা, ভাইয়া কি এখনো তোমাদের বাসায়? না ভাইয়া, ভাইয়া তো আরও আগেই বের হয়েছে আপাইকে সাথে নিয়ে। ভাইয়া? কেন যেন ডাকটা মনোপুত হলো না আরিশের। সে কিছুটা মনক্ষুণ্ণ হলো, গমগমে স্বরে বলল, ও আচ্ছা, ভাইয়ার সাথে একটা কাজ ছিল। বলে সে দ্রুত গাড়ির গ্লাস তুলল। শুভ্রা মাথায় ওড়না চেপে ঠিকঠাক মতো
দিয়ে চুপচাপ সামনে এগিয়ে গেল। এই বড়লোক এলাকায় রিক্সা চলে না, রিক্সার জন্য তাকে অনেক পথ হাঁটতে হয়। একটু সামনে যেতেই কালো গাড়িটা আবার তার পাশাপাশি এসে থামল। শুভ্রা কৌতূহলী হয়ে পাশ ফিরল আর সে গাড়ির গ্লাস নামিয়ে নিরেট স্বরে বলল। এসো তোমার ড্রপ করে দিই। তার কণ্ঠ কিছুটা অন্যরকম শোনালো, তার চোখ দুটো রোদ চশমার আড়ালে লুকানো। তার অভিব্যক্তি শুভ্রা ঠিকমতো বুঝতে পারছে না। সে জোরপূর্বক সামান্য হেসে বলল, না না ভাইয়া, আমি চলে যেতে পারবো। আপনি কেন আমার আবার ঝামেলা করছেন? আমি তোমাকে বলেছি আমার ঝামেলা হচ্ছে। অত্যন্ত ঠান্ডা গলায় প্রশ্ন করল আরিশ। শুভ্রা থতমত খেয়ে তার দিকে তাকালো। কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে বসলো। তার কেমিস্ট্রি প্রাইভেটে যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো। জিগাতলায় তার কোচিং সেন্টার, আর ঠিক তার কোচিংয়ের সামনে এসে ব্রেক বসলো। শুভ্রা আশ্চর্য হয়ে বলল, আপনি কেমন করে জানলেন আমার কোচিং এই বিল্ডিংয়েই? আরিশের মন চাইল নিজেকে কতক্ষণ জুটা পেতা করতে। তার কি মাথায় ন্যূনতম বুদ্ধি নেই? সে কোন বুঝে গাড়িটা ঠিক জায়গা মতো এনে থামালো। সে কতক্ষণ দুহাত কসলায়, শেষে আমতা আমতা করে বলে, না মানে এই এলাকায় তো খুব বেশি বিল্ডিং নেই, যেই কয়টা আছে সবই মানুষের থাকার বাসা। এটা দেখে মনে হলো কোচিং থাকলে এটাতেই থাকবে, তাই আর কি, অন্য কিছু না। শুভ্রা কিছু একটা বুঝে ফেলার মতো করে মাথা নাড়ল। তারপর আরিশকে একটা ধন্যবাদ আর কৃতজ্ঞতা স্বরূপ একগাল হাসি উপহার নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে এলো। সে নামতেই আরিশ কতক্ষণ স্টিয়ারিংয়ে মাথা ঠুকলো। ভাইয়া ঠিকই বলে, তার মতো গর্দভ আর ব্রেনলেস এই শহরে কমই আছে। কোচিং সেন্টারের দরজায় তালা ঝোলানো দেখতেই কপালে ভাঁজ পড়ল শুভ্রার। সে দারুণ চাচার কাছে এগিয়ে এসে বলল, চাচা, কোচিংয়ের দরজা এখনো খোলেননি কেন? সময় তো হয়ে গেছে। দারুণ লোকটা হাই তুলতে তুলতে অলস ভঙ্গিতে বলল, লোকমান স্যার আজ পড়াবেন না, কলেজের জরুরি মিটিংয়ে আটকে গেছে, বলেছে আজকের ক্লাস কালকে হবে। শুভ্রা চোখ বড় বড় করে বলল, সে কালকে হবে মানে? এই কথা আগে জানাবে না স্যার? আমি কি জানি, আমাকে বলল যারা যারা আসবে তাদের জানিয়ে দিতে। ধ্যাত, স্যার সব সময় এমন করে। আমাদের তো দূর থেকে আসতে হয়, একটু আগে জানালে ক্ষতি কি? বিক্ষিপ্ত মেজাজে কোচিং সেন্টার থেকে বেরিয়ে বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। আরিশ মাত্রই তার গাড়ি স্টার্ট দিয়েছিল। শুভ্রাকে বিল্ডিংয়ের সামনে দেখে সে দ্রুত গ্লাস নামিয়ে চমকে উঠে বলল, কি ব্যাপার, তুমি নেমে আসলে কেন? আর বলবেন না ভাইয়া, আজ নাকি স্যার পড়াবে না। দারোয়ান চাচা এইমাত্র জানালো আমাকে। ও আচ্ছা, ব্যাপার না, চলো তোমাকে আবার বাড়ি পৌঁছে দিই। না না ভাইয়া, প্লিজ, আপনাকে আর কষ্ট করতে হবে না। আরিশ শীতল চোখে তাকে দেখে, তারপরে মাত্রা অতিরিক্ত ঠান্ডা কণ্ঠে বলে ওঠে। সমস্যা নেই, ওঠো। শুভ্রা বোকা বোকা হেসে গাড়িতে উঠে বসলো। সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, আসলে আমার না গাড়ি ভালো লাগে না, সেই জন্য চড়তে চাই না। গাড়ি ভালো লাগে না? স্ট্রেঞ্জ। তাহলে কি ভালো লাগে? রিক্সা। আমি আপাই আর চিত্রা মাসের শুরুতে আপাই বেতন পেলে রিক্সাতে করেই ঘুরতাম। ওই কথাই আছে না, রিক্সার মতো শৌখিন যান আর একটাও নেই। আমাদেরও হয়েছে সেই অবস্থা। রিক্সার মতো মজা আর কিছুতেই পাই না। আরিশ গাড়ি চালানোর ফাঁকে একবার তাকে দেখল। সে শান্তভাবে কথা বলতে পারে না, কথা বলার সময় অনবরত দুহাত নাড়ে। এটা অবশ্য আরিশের ভালোই লাগে। সে একগাল হেসে বলল, তা অবশ্য ঠিক, রিক্সায় চড়ার মজাই আলাদা। রবীন্দ্র সরোবরের সামনে এসেই আরিশ তার গাড়ির গতি কমালো। চোখ থেকে সানগ্লাসটা খুলে পাশ ফিরে শুভ্রাকে দেখেই বলল, আইসক্রিম খাবে শুভ্রা? শুভ্রার মন চাইছিল জোরে জোরে 10 বার ওপর নিচ মাথা নেড়ে বলতে, হ্যাঁ ভাইয়া, অবশ্যই খাবো, কেন খাবো না? এক্ষুনি কিনে আনুন। কিন্তু সেটা সম্ভব না। আপায়ের দেবরকে এমন করে বলাটা ভালো দেখায় না। সে মাথা নেড়ে বলল, না ভাইয়া, খাবো না। বলার পরেই সে মনে মনে দোয়া করল, আল্লাহ প্লিজ, আবার যেন খাবার জন্য সাধে, প্লিজ আল্লাহ। খাও না, এদিকে একটা আইসক্রিম পাওয়া যায়, খুব মজা। তুমি খেলে আমিও একটা খেতাম। না না ভাইয়া, দরকার নেই। ভেতরে ভেতরে সে ভীষণ চটে আছে। মনে মনে দাঁত কিরমির করে বলল, এতক্ষণও ইচ্ছে হলে বাইরে গিয়ে কিনে আন না বাপ। এতবার জিজ্ঞেস করছিস কেন? গিয়ে দুটো কিনে আনলেই তো পারিস। আর সিট বেল্ট খুলতে খুলতে সহজ গলায় বলল। দাঁড়াও, আমি দুটো নিয়ে আসছি। শুভ্রার সাথে সাথে নিজের মুখ চেপে ধরে। কি সর্বনাশ! এ লোকটি অন্তর্যামী নাকি? তার মনের কথা শুনে নিল নাকি কোনোভাবেই? কি ভয়ানক ব্যাপার স্যাপার!
আরিশ কয়েক মিনিট বাদে দু হাতে দুটো আইসক্রিম নিয়ে ফিরল। গাড়িতে বসেই একটা আইসক্রিম শুভ্রার দিকে বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল। খেয়ে দেখো তো কেমন। শুভ্রা একটু খেয়েই বলল। ভীষণ ভালো। বিনিময়ে আরিশ কেবল প্রশস্ত হাসলো। সে হাসি মুখে টুকটাক কথা বলতে বলতে আইসক্রিম খাওয়া শেষ করলো। শুভ্রা তার আইসক্রিমটা শেষ হতেই পাশ ফিরে ঝলমলে হেসে বলল। থ্যাংক ইউ ভাইয়া, আইসক্রিমটা সত্যি অনেক মজা। মুহূর্তে মুখের হাসি মিলিয়ে গেল আরিশের। সব তো ঠিকই ছিল, মাঝখানটায় এই ভাইয়া এলো কোথা থেকে? এত সুন্দর সুন্দর কথার মাঝে এই ভাইয়াটা কোত্থেকে ঢুকে পড়ল? সে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। মেজাজটা একটু ফুরফুরা হয়েছিল। এক ভাইয়ার শব্দে তার সমস্ত ভেস্তে গেল। আরাম হিসাবের খাতায় দ্রুত চোখ বুলায়। বাবার মৃত্যুর পর সেই চাইল্ড হোমে সব কিছু দেখাশোনা করে। তার বাবার খুব শখের প্রতিষ্ঠান এটা। এই চাইল্ড হোমের অসংখ্য বাচ্চাকে তিনি নিজে পরম স্নেহে মানুষ করেছেন। তার উপার্জনের একটা বিরাট অংশ তিনি চাইল্ড হোমের উন্নয়নের জন্য ব্যয় করেছেন। আরাম সপ্তাহে কিংবা মাসে একবার হলেও এখানে আসে, সব কিছু তদারকি করে যায়। হঠাৎই তার আজ মনে হলো তার বউ প্রচণ্ড বাচ্চা পাগল। এমন জায়গায় সবচেয়ে বেশি আনন্দ নবনীতাই পাবে, তাই সে আজ তাকে এখানে নিয়ে এসেছে। বাচ্চা কাচ্চার প্যাপু কিভাবে একটা মানুষের কাছে আনন্দের হতে পারে আরহাম জানে না। তার বাবারও এসব পছন্দ ছিল, তার বইয়েরও এসব পছন্দ। মাঝখানটায় তারই এসব আদিক্ষেতা ভালো লাগে না। নিজের ওপর সে নিজেই হতাশ। বাবা তার আদর্শ, অথচ বাবার ভালো কোনো বৈশিষ্ট্যই তার ভেতর নেই। নিচ থেকে বাচ্চাদের কোলাহল শোনা যাচ্ছে, সেই আওয়াজ সময়ের সাথে পাল্লা দিয়ে তিরবির করে বাড়ছে। আরহাম বিরক্ত হয়ে ফাইল থেকে চোখ সরায়। তিরিক্ষ মেজাজে ধমকে ওঠে। কি শুরু করেছে এই বাচ্চাগুলো? এর কি চিড়িয়াখানা? কেউ তো থামাও। তার কথা শুনে চাইল্ড হোমের একজন স্টাফ খানিকটা অপ্রস্তুত হয়ে বলল। আসলে স্যার, ম্যাডামই বাচ্চাদের নিয়ে নিচে নেমেছে খেলার জন্য, আমরা তাই কিছু বলিনি। আরহাম সাথে সাথে হাতের ফাইলটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে যায় রুমের খোলা জানালার দিকে। জানালার ধারে এক হাত রেখে নিচে উকি দেয়। দেখতে পায় নবনীতা ছোট ছোট বাচ্চাদের নিয়ে চাইল্ড হোমের সামনে বিরাট মাঠটায় কি যেন খেলছে। কিছুক্ষণ দেখতে সে বুঝলো খেলাটার নাম কানামাছি। নবনীতা এ মাথা ও মাথা ছুটছে আর একটু পরপর খিলখিল করে হাসছে। বাচ্চারাও তার পিছু পিছু ছুটছে, কেউ আবার আধো আধো বলিতে তাকে ডাকছে। এই দৃশ্য দেখতেই আরহামের ঠোঁটে হাসি ফুটল। কি চমৎকার দেখাচ্ছে তাকে, কি অদ্ভুতপূর্ব এই দৃশ্য। নবনীতা এক পর্যায়ে হাঁপাতে হাঁপাতে ঘাসের উপর শুয়ে পড়ল। তারপরে দুটো ঘাসফুল ছিঁড়ে হাতের মুঠোয় নিল। আরহাম বুকে হাত বেঁধে সে দৃশ্য দেখল। মেয়েটা কি জানে সে নিজেই একটা ফুল? আরহাম চুপচাপ সমস্ত কাজ ফেলে নিচে নেমে এলো। নামতে দেখলো বাচ্চারা মিলে খিলখিল করে হাসতে হাসতে নবনীতার চোখ বেঁধে দিচ্ছে। নবনীতা হাসি মুখে বলছে। আস্তে আস্তে এত জোরে কেউ বাঁধে? মাথা ব্যথা হয়ে যাবে আমার। বাচ্চারা তার কথা আমলে নিল না। তারা আরও শক্ত করে তার চোখ বাঁধল। শেষে যখন নিশ্চিত হলো যে আসলে সে চোখে দেখছে না, তখন 2-3 পা ঘুরিয়ে তাকে এক ধাক্কা দিয়ে সামনে ছেড়ে দিল। এই মেয়েটাকে তাদের ভীষণ ভালো লেগেছে। মেয়েটা কত সুন্দর করে তাদের সাথে খেলা করছে। সে তাদের বলেছে আজ রাতেও সে এদিকে থাকবে, রাতভর লুকোচুরি খেলবে। ইস, ভাবতেই তো আনন্দ হচ্ছে তাদের। নবনীতা দুদিকে হাত ছড়িয়ে হাঁটতে হাঁটতে আনমনে এদিক সেদিক ছুটে যায়। বাচ্চারা তাকে একটু ছুঁই অন্যদিকে ছুটে পালায়। আরাম একটু একটু করে তার দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে একেবারে মুখোমুখি হয়ে গিয়ে দাঁড়ায়। নবনীতা তার আশেপাশে কারোর অস্তিত্ব টের পেতেই সাথে শক্ত করে চাপটে ধরল তাকে। ধরতে তার মুখের হাসি গায়েব হলো। সে এক হাত আরামের পিঠে রেখে খানিকটা বিচলিত হয়ে বলল। কে? আরাম তার এক হাত নবনীতার শাড়ি গলিয়ে তার কোমরে গিয়ে রাখল। নবনীতা আতকে উঠে কাপা স্বরে বলল। আরহাম। আরাম অতি সপ্তপণে তার শাড়ির কোমর থেকে পিঠ পর্যন্ত তুলে দিল। নিজেদের দূরত্ব আরও কমিয়ে নিয়ে গম্ভীর মুখ করে বলল। আমি ছাড়া তোমায় আর এমন করে কে ধরবে বলি? অবশ্যই এটা আমি। নবনীতা লজ্জাবতী গাছের মতো মিয়ে গিয়ে অতিশয় ক্ষীণ কণ্ঠে বলল। ছাড়ুন না, বাচ্চারা দেখছে তো। আরাম গা ছাড়া ভাব নিয়ে বলল। দেখুক, আমার কি বুকে ধর কি কোনো পাপ নাকি? অফিস রুমে এসে নবনীতা অস্থির হয়ে পাশ ফিরে বলল। আপনি থাকুন না এদিকে, আমি নিচে যাই প্লিজ। আরাম শক্ত করে তার হাত চেপে ধরে বিরক্তি মেশানো কণ্ঠে বলল।
চুপচাপ আমার সাথে থাকতে বলেছি না? এত কথা বলছো কেন? নবনীতা তার চেয়েও দ্বিগুণ বিরক্তিতে মুখ কুচকায়। তাকে অফিস রুমে আনার কি দরকার ছিল? সে কি এখানকার বস নাকি কর্মচারী? শুধু শুধু তাকে 4 তলা উপরে এনেছে। একটু পরেই একজন কর্মচারী তার সাথে তার কোলে করে একটি ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে অফিসে এলো। বাচ্চাটার পরনের জামা দেখে বোঝা যাচ্ছে সে একজন ছেলে। বয়স নবনীতা খোলা চোখে অনুমান করল 2। বাচ্চার চোখ দুটো গাঢ় খয়েরি রঙের। নবনীতা আশ্চর্য হয়ে বলে, এটা কে? আরাম তার পাশাপাশি এসে দাঁড়ায়। দুহাত বগল দাবা করে গম্ভীর হয়ে বলে, ওর নাম আসাদ, আসাদের ছেলে। আসাদকে তো নিশ্চয়ই চেনো। সেদিন তোমাকে সিকিউরিটি দিতে গিয়ে তার নিজের জীবন স্যাক্রিফাইস করতে হয়েছিল। নবনীতা ব্যথিত চোখে সামনে তাকায়। এই বাচ্চাটার বাবা নেই। এইটুকু বয়সেই সে এতিম। কি যন্ত্রণাময় হতে যাচ্ছে তার বাকি জীবনটা। বাবা ছাড়া জীবন কেমন সেটা নবনীতার চেয়ে ভালো আর কেউ জানে। আরাম একটু দম নিয়ে বলল, আসাদের ওয়াইফ ডেলিভারির সময় মারা গিয়েছিল। তারপর এই ছোট্ট বাচ্চাটা তার কাছেই বড় হচ্ছিল। হি ওয়াজ অ্যাবসলিউটলি আ স্টানিং ম্যান। কিন্তু তার মৃত্যুর পর আরশাদের পৃথিবীতে মার বাবা বলতে আর কিছুই রইল না। আসাদের মৃত্যুর পরেই এই বিষয়ে আমি জানতে পারি। তারপর খবর নিয়ে জানলাম তার দাদাবাড়িতেও এমন কেউ নেই যে তার দায়িত্ব নেবে। তাই আমরা তাকে এখানে নিয়ে এসেছি। মুহূর্তেই শরীর কাঁটা দিয়ে উঠল নবনীতার। চোখ যারা হঠাৎই সেকেন্ডের ব্যবধানে ভিজে উঠল। সেই আর্দ্র চোখে সে সামনে থাকা বাচ্চার ছেলেটাকে দেখে কি নিষ্পাপ মুখটা। তার কেউ নেই। নবনীতার মতো সেও ভীষণ একা। তার বাবাকে খুন করা হয়েছে। সেই খুনের সাথে নবনীতা কোনো না কোনোভাবে জড়িত আছে। কেননা কোনোভাবে এই বাচ্চাটার সর্বহারা হওয়ার পেছনে নবনীতা দায়ী। কি যন্ত্রণাময় সেই অনুভূতি। সে এগিয়ে এসে আরশাদ নামে সেই ছোট্ট ছেলেটিকে দুহাতে আগলে ধরে। একটানে নিজের কোলে এনেই কয়েকটা চুমু খায়। বাচ্চাটা এত আদুরে কেন? সব বাচ্চাই আদুরে, তবে এই বাচ্চাটাকে নবনীতার কেন যেন বেশি মায়া লাগছে। সে তাকে নিজের সাথে কতক্ষণ শক্ত করে জড়িয়ে রাখল। মাথায় হাত বুলিয়ে ইচ্ছে মতো আদর দিল। সাধারণত ছেলে বাচ্চাগুলো হয় ভীষণ দুষ্ট, অথচ আরশাদ নামের এই বাচ্চাটি বয়সের তুলনায় অতিমাত্রাই শান্ত। এই পুরোটা সময় সে একটিবারের জন্য কাঁদল না, কেবল ছোট ছোট চোখের পাতা ফেলে বার কয়েক নবনীতাকে মনোযোগ দিয়ে দেখল। আরহাম হাত ঘড়িতে সময় দেখতে ব্যস্ত হয়ে বলল, চলো পরি, আমরা এখন বেরোই। ভালোই সময় হয়েছে। নবনীতা সিক্ত চোখে তার দিকে তাকায়। আরশাদ তখনও তার পক্ষে চুপটি করে শান্ত বাচ্চাদের মতো ঘাপটি মেরে পড়েছিল। নবনীতা হঠাৎই বাড়াবাড়ি রকমের অনুনয় করে বলল, আরহাম, আমি আরশাদকে আমার সাথে রাখি প্লিজ। প্লিজ আরহাম, মানা করবেন না। আমি আর কখনো আপনার কাছে কিছু চাইবো না। প্লিজ প্লিজ। আরহাম তবদা খেলো এক কথাতেই। এক প্রকার বিষম খেয়ে ফেল। কি সাথে রাখবে মানে? এটা আবার কেমন কথা? সাথে রাখবো মানে আরশাদ এখন থেকে আমাদের সাথেই থাকবে। আমি তাকে সবসময় নিজের কাছে রাখতে চাই। নবনীতা পুরো কথা গুছিয়ে শেষ করার আগেই আরহাম এক ছুটে তার কাছে এসে চমিরে আরশাদকে তার কাছ থেকে নিজের কাছে আনলো। তারপরে সে তাকে অন্য স্টাফদের নিকট কোনো রকমে হস্তান্তর করে নবনীতার এক হাত চেপে কড়া গলায় বলল, চলো, দেরি হচ্ছে আমাদের। এখানে আর কিছুক্ষণ থাকলে তুমি আরো পাগল হয়ে যাবে। নবনীতা জেদ হলো আবারও। আরহামের সাথে পা মেলাতে মেলাতেই বলল, প্লিজ আরহাম, এটুকু একটা বাচ্চা এসব চাইল্ড হোমে সে কেমন করে থাকবে? আমাদের এই পরিণতির জন্য কোনো না কোনোভাবে আমি দায়ী। আমি কিছুটা হলেও তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সামান্য পরিমাণ হলেও একটা প্রতিদান দিতে চাই। প্লিজ আরহাম। আরহাম সেই কথাই বিন্দু পরিমাণ কর্ণপাত না করে চুপচাপ বড় বড় পা ফেলে গাড়িতে উঠল। নবনীতা ব্যথিত হলো, সেই সাথে অপমানিত বোধ করলো প্রচণ্ড। আত্মসম্মানে লাগলো খানিকটা। এমন এড়িয়ে যাওয়ার বিষয়টা তার গায়ে লেগেছে। তার মন খারাপ করাটা বাড়াবাড়ি কিছু না। সে ঠিক করেছে পুরো গাড়ি সে আর কোনো কথা বলবে না। তার কথাই যখন কোনো দাবি নেই, তখন বকবক করে সে খামাখা শক্তি অপচয় করবে কেন? আরহাম তার প্যাঁচার মতো মুখটা দেখেই গজগজ করে বলল, মোতাহের, স্টেশন চলো। রেল স্টেশনে যাব আমরা। আরহাম কথা শেষ করে নবনীতার দিকে তাকায়, যার সমস্ত মনোযোগ জানালার অন্য পাশে। চোখ জোড়া এক নাগারে শুধু বাইরের দৃশ্য দেখিয়ে যাচ্ছে। আরহাম কাঠখোট্টা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল,
আমরা সেখানে গিয়ে সব এতিম বাচ্চাদের ধরে ধরে নিজেদের বাসায় নিয়ে আসবো, এসে বেলে বেলে বড় করব। তারপর আমরা পুরো শহরের সব এতিম বাচ্চাদের নিয়ে আসবো নিজেদের ঘরে, পেলে পুলে বড় করে তারপরেই থামবো। কারণ এদের দেখলে আমার খুব মায়া হয়। আমাদের মনের ভেতরে এত মায়া যে সেই মায়া মনের মতো ছোট্ট জায়গায় আর জায়গাই হচ্ছে না। সে অবশিষ্ট মায়া এখন আমাদের ব্রেইনে জায়গা নিয়েছে। আমরা শুধু আবেগ দিয়ে ভাবি, বিবেক সেটা আবার কি, খায় না পিন্দে। আরহাম থামল। অপরপক্ষ অতিশয় শান্ত, ঘাড় ঘুরিয়ে জবাব দেওয়ার তো দূর, পুরোটা সময় একটু নড়ল পর্যন্ত না। আরহাম ফুসতে ফুসতে এক হাতে তার বাহু চেপে কটমট করে বলল, এই পরি, এদিকে তাকাও, আমার কথার উত্তর দাও। নবনী তার সাথে সাথে পাশ ফিরল, বিরক্ত গলায় বলল, কি উত্তর দিব? স্টেশনের বাচ্চা আর আরশাদ তো এক না। আরশাদের এই পরিণতির পেছনে কোনো না কোনোভাবে আমি জড়িয়ে আছি। তাকে সবার সাথে মেলাচ্ছেন কেন? আচ্ছা মেলাবো না, তাই বলে তুমি তাকে বাড়ি নিয়ে আসবে? কোথায় রাখবে তাকে? তুমি নিজেও তো অসুস্থ। তাছাড়া এখানে আসার যথেষ্ট যত্নের মাঝে থাকবে। কি দরকার শুধু শুধু বাড়ি এনে ঝামেলা বাড়ানোর? নবনীতা ব্যথিত নয়নে তার দিকে তাকাই, মলিন মুখ করে বলে, ঝামেলা? আরহাম, এইটুকু একটা বাচ্চা ঝামেলা হয়ে গেছে? এতই ঝামেলা যে আপনি তাকে বাড়ি আনার কথা শুনেই এমন তাড়াহুড়ো করে সেখানে থেকে ফিরে এলেন? দূর, অত কিছু বুঝি না। আমি তোমার মতো মহামানব নই, এমনকি আমি সুইট পার্সনের কাতারেও পড়ি না। এইসব যার তার জন্য আবেগ কাজ করে না আমার। কি করার আছে বলো? হোয়াট টু ডু নাও? আমি এমনই, আল্লাহ এভাবেই বানিয়েছেন আমাকে। মিথ্যে কথা। আল্লাহ সবাইকে ভালোভাবেই বানায়। দুনিয়াতে আসার পর মানুষ হয় ভালো হয়, নয়তো খারাপ হয়। ওই আর কি, একই কথা। আমি খারাপ মানুষ হয়েছে তোমার? অদ্ভুত বিষয় পড়ি, আর সাথে কথা তুমি জানতে পর্যন্ত না। আমি তার খোঁজ নিলাম, তাকে তুমি পর্যন্ত পৌঁছালাম, তার ভবিষ্যতের জন্য ভাবলাম। তুমি সেসবের কিচ্ছু দেখলে না। তুমি পড়ে আছো কেন তোমাকে তার সাথে আনতে দেয়নি এই নিয়ে। আরে বাবা, সবকিছুতে এত আবেগ দেখালে হয় না। এমন করতে থাকলে একসময় দেখবে আমাদের বাড়িটা আর বাড়ি থাকবে না, ছোটখাটো চাইল্ড হোম হয়ে যাবে। পৃথিবীতে অনেক বাচ্চাই মা বাবা ছাড়া বড় হচ্ছে। এখন আমরা কি তাদের সবাইকে নিজ হাতে বড় করতে পারবো? এটা হয় না পড়ি। বি প্র্যাকটিক্যাল। নবনীতা তার দিকে না ফিরে পুনরায় বাইরের দিকে চোখ দেয়। মেয়েরা যুক্তিতে হেরে গেলে রেগে যায়, সে নিজেও রেগে গেছে প্রচণ্ড। কারণ আরামের যুক্তি খণ্ডন করার মতো উপযুক্ত কোনো জবাব তার কাছে নেই। এই কারণে তার মেজাজ আরও বিগড়ে আছে। মন চাইছে টেনে টেনে আরামের সব কয়টা চুল ছিঁড়তে আর চিবিয়ে চিবিয়ে বলতে, ওই বেটা, এত যুক্তি দেশ কেন? এত কিছু শুনতে চেয়েছি আমি। অথচ সে কিছুই বলল না, ভাব দেখালো যে সে কিছু শুনতেই পায়নি। আরাম শীতল চাহনিতে একবার তাকে দেখে, তারপরে আবার জানালার কাছাকাছি গিয়ে পকেট থেকে ফোন বের করে আনমনে স্ক্রল করা শুরু করে। অনেক হয়েছে, এই মেয়েকে অতিরিক্ত পাত্তা দেওয়াই তার ভুল হয়েছে। এখন সে আর ফিরেও তাকাবে না। যা খুশি করুক, তার কি? তারও প্রেস্টিজ আছে, তারও রাগ হয়, জেদ হয়। নবনীতার অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি এসে থামতেই আরহাম ফোনের স্ক্রিনে আরও মনোযোগী হয়ে দৃষ্টি রাখলো। সে তাকাবে না, বাম পাশে নিজে নিজে গাড়ি থেকে নেমে চলে যাক, তার তাকানোর কি আছে? নবনীতা বড় বড় চোখ করে তার দিকে তাকায়। এই লোক কি অন্ধ নাকি? দেখছে না বাড়ি চলে এসেছে? তাহলে নামছে না কেন? সে কতক্ষণ নিজে নিজে ছটফট করলো, কতক্ষণ শাড়ির আঁচলের এক মাথা নিজের আঙ্গুলে পেঁচালো। শেষে কিছুটা অধৈর্য হয়ে বলল, বাড়ি এসে গেছে, দেখেছেন? দেখেছি। তাহলে নামছেন না যে? স্ট্রেঞ্জ, আমি কেন নামবো? তোমার ফ্ল্যাট, তুমি নামো। আমি নামবো? নবনীতা একবার শান্ত চোখে তাকে দেখল, তারপরে গাড়ির দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে এলো। তারপর ইচ্ছাকৃতভাবে প্রয়োজনের তুলনায় বেশি শব্দ করে দরজাটা বন্ধ করলো। আরাম ফোন চালানোর মাঝে শব্দ করে হাসলো, বিড়বিড় করে বলল, বেয়াদব একটা। যত কিছুই হোক তেজ কমে না। নবনীতা দৃষ্টিসীমার বাইরে চলে যেতে সে সামনে ফিরে তাড়া দিল। চলো মোতায়ের, বাড়ি চলো। নবনীতা ধূপধাপ পা ফেলে লিফটে উঠল। সে এখনও বুঝতে পারছে না রাগটা আসলে কি করেছে। সে চুপচাপ গাড়িতে বসেছিল। আরামের হঠাৎ কি হলো? সে এমন ভাব ধরেছে কেন? নবনীতা বন্ধ লিফটের ভেতরই দাঁত কিরমির করে বলল, বউ রাগ করলে কোথায় রাগ ভাঙাবে, আর বেয়াদবটা নিজেই রাগ করে বসে আছে। ধ্যাত। সে বাড়ি গিয়ে তাড়াতাড়ি শাড়ি পাল্টে ঢিলে ঢালা কাপড় পরল। চিত্রা তখন শুভ্রার সাথে বসের ঘরে বসে কিসব কার্টুন নিয়ে আলাপ করছিল। নবনীতা বাতি নিভিয়ে চুপচাপ শুয়ে থাকলো কতক্ষণ। চোখ বন্ধ করলেই আরশাদ বাচ্চাটার মুখটা মনে পড়ে। সে হাঁটতে হাঁটতে ফোনটা খুঁজে রিমিকে কল দেয়।
কল রিসিভ হতেই ক্ষীণ কণ্ঠে বলে, আমার মনটা ভালো নেই রিমি, একটু আজাইরা বকবক করে মন ভালো করে দে তো। সারা ভ্যানিটি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হচ্ছিল। তার গায়ে নেভি ব্লু রঙের স্লিভলেস টপস। আরহাম গাড়ি থেকে নেমে হনন করে নিজের ঘরের দিকে যাচ্ছিল। সিঁড়ির কাছে যেতেই সে আর সারা মুখোমুখি হলো। সারা তাকে দেখতেই ভ্যাবাচাকা খেয়ে এক ধাপ উপরে উঠে গেল। আরহাম আগাগোড়া তাকে দেখল, কপাল কুঁচকে বলল, এসব কি পড়েছিস? শালীন হয়ে চলতে পারিস না? সারা বোকা বোকা হেসে এদিক সেদিক দেখে বলল, সরি ভাইয়া, আসলে যাচ্ছিসটা কোথায় এত রাতে? ফ্রেন্ডের বাসায়। আরহাম চোয়াল শক্ত করে তাকে দেখে, তারপর ভরাট পুরুষালী কণ্ঠে বলে ওঠে, বেশি বার বাড়িস না সারা। এত রাতে বাড়ি কি? এগুলো কোনো ভদ্রবাড়ির মেয়েদের কাজ? যা ঘরে যা। সারা লটকানো মুখে তাকে দেখল, তারপরে কাদো কাদো হয়ে ঘুরে দাঁড়ালো। অন্তত আরহাম ভাইয়ের মুখের উপর তর্ক করার সাহস তার নেই। সে 2 ধাপ উপরে যেতেই আরহাম কড়া গলায় তাকে একটা ধমক দিয়ে বলল, এই শোন, পরেরবার থেকে কাপড় চোপড় ভেবে চিনতে পড়বি। এইসব যদি আরেকবার দেখি তাহলে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেব। সারা আর দাঁড়ালো না, মাথা নিচু করে চুপচাপ নিজের ঘরে চলে গেল। আরহাম ভাইয়ের মুখের উপর সে কখনোই কিছু বলে না, বাড়ির বাকিরাও বলে না। আরহাম নিজেও ঘরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। রুমে এসে ফোন হাতে নিতে দেখল নবনীতার 2টা মিসড কল। সে ফোনটা আস্তে করে খাটের উপর ছুঁড়ে মারল। সে সিদ্ধান্ত নিয়েছে আজকে সে ফোন রিসিভ করবে না। সব রাগ কি শুধু নবনীতার একাই আছে? আরহামেরও যথেষ্ট ইগো আছে, সে কোনো সস্তা না। পরীকে এই কথা বুঝতে হবে। চিত্রা রাতে নবনীতার পাশে শুয়ে 2 হাত পা ছড়িয়ে তাকে জড়িয়ে ধরল। নবনীতা প্রশস্ত হেসে বলল, কি সোনা, হঠাৎ এত আদর দিচ্ছিস যে, ঘটনা কি? চিত্রা তার বুকে মাথা গুজে লাজুক হেসে বলল, শুভ্রি বলেছে তুমি নাকি চলে যাবে, চলে গেলে তো আর আদর দিতে পারবো না, তাই দিচ্ছি। তার কথা শুনতেই নবনীতা 2 চোখ ভরে এলো। সে চিত্রাকে জড়িয়ে ধরে জড়ানো কণ্ঠে বলল, না সোনা, আমি চলে গেলেও কয়দিন পর পর এসে এসে আদর নিয়ে যাব, ঠিক আছে? চিত্রা মুখ তুলল না, যেভাবে ছিল সেভাবেই পড়ে রইল। নবনীতা তার মাথায় হাত বোলাতে বোলাতে স্নেহমাখা কণ্ঠে বলল, চিত্র, তুমি না আমার সোনা বাচ্চা? আপাই চলে গেলে তুমি কিন্তু একটু কম দুষ্টুমি করবে, বুঝেছো? শুভি নিজেও তো ছোট মানুষ, তাই না? তুমি তাকে জ্বালাতন করবে না, কথায় কথায় কান্না করবে না ন্যাকু বাচ্চাদের মতো। শুভিকে পড়তে দেবে মন মতো। শুভিকে না আমরা ডাক্তার বানাবো? মন মতো না পড়লে ডাক্তার হবে কেমন করে বলো? তুমি শুভির সাথে মিলেমিশে থাকবে। আমার লক্ষ্মী সোনা, তুমি চুলগুলো বারবার এলোমেলো করে ফেলো তুমি। আপাই তোমাকে সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড কিনে দিব। তুমি ভালো বাচ্চা হয়ে থাকবে কেমন? তুমি কিন্তু বড় হচ্ছ চিত্র, বাচ্চামো একটু একটু করে কমিয়ে নেবে, বুঝেছো? চিত্রা মাথা নাড়ল। শুভ্রা ঘরে উকি দিয়েই ভেতরে টিস্যু দেখে মন খারাপ করে বলল, আপাই এগুলো ঠিক না, আমাকে পড়তে বসিয়ে তুমি এখানে চিত্রকে আদর দিচ্ছ। নবনীতা মাথা তুলে মিষ্টি হেসে বলল, আয় না শুভি, তোর কথাই ভাবছিলাম, তাড়াতাড়ি আয়। শুভ্রা তাড়াতাড়ি এসে তার পাশে শোয়। নবনীতা চিত্রার মতো তার মাথাতেও হাত ছুঁয়ে পড়ল, শুভি রে, পড়াশোনাটা মন দিয়ে করিস। আমি তো আর্কিটেকচার নিয়ে পড়তে চেয়েছিলাম, পারিনি। তুই যেন তোর স্বপ্ন পূরণ করতে পারিস। হেলাফেলা করিস না পড়া নিয়ে। আপাই থাকবো না ডাক দেওয়ার জন্য, নিজের তাগিদে পড়বি কেমন? শুভ্রা তার কথা শুনেই আচমকা ঠোঁট ভেঙে কেঁদে দিল। নবনীতা ভোরকে গিয়ে বলল, কিরে শুভি, কি হয়েছে? শুভ্রা কোনো রকমে কান্না থামিয়ে মলিন মুখে বলল, আপাই আমরা কি ভাইয়াকে বলতে পারি না যে তোমার সাথে যেন আমাদেরও ওই বাড়িতেই নিয়ে যায়? নবনীতা আলগোছে হাসে। শুভ্রার গালে হাত রেখে রিনরিনে মেয়েলির কণ্ঠে বলে ওঠে, ধুর, কি বোকার মতো কথা বলিস? এসব কি হয় নাকি? আজকে সম্ভবত অমাবস্যা, আকাশে চাঁদের কোনো অস্তিত্বই নেই। আবহাওয়াটা মন্দ না, ভালোই। নবনীতা রাতভর 2 বোনকে আদর দিয়ে বোঝালো সে হয়তো কিছুদিন বাদেই চলে যাবে। বাচ্চাগুলো যে কিভাবে থাকবে তাকে ছাড়া ভাবলেই তার কান্না পায়। তারা তো তাকে ছাড়া মাছটা পর্যন্ত বেছে খেতে পারে না। এই বাচ্চাগুলোকে ছাড়া সেও বা কীভাবে থাকবে? জীবন এত কষ্টের কেন? সবসময় মেয়েরাই কেন সব ছেড়ে ছুড়ে চলে যায়?
শুভ্রা আর চিত্রা রাত বাড়তেই ঘুমিয়ে যায়, অথচ নবনীতার চোখে ঘুম নাবে না। শুভ্রার মতো তার মন চায় আরহামকে ফোন দিয়ে বলতে, আপনি প্লিজ এই বাচ্চা দুটাকেও সাথে নিয়ে নিন, কিন্তু এটা সম্ভব না, কিছুতেই সম্ভব না। এত আবেগ ভালো না, তাকে বাস্তবিক হতে হবে। তার বিয়ে হয়েছে প্র্যাকটিক্যাল থিঙ্কিং পারসনের সাথে। বাচ্চা দুটোকে সাথে নেওয়া তার পক্ষে সম্ভব না, এটা হয় না। সে তাচ্ছিল হেসে বিবি করলো, বি প্র্যাকটিক্যাল নবনীতা, আবেগ দিয়ে সবকিছু হয় না। সময় এত দ্রুত চলে যায় কি করে নবনীতা সত্যি জানে না। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে, তাও চোখের নিমিষে। নবনীতার মনে হলো সে পলক ফেলার আগেই সময় দৌড়ে দৌড়ে চলে গেছে। 7 দিন কেটে গেছে, অথচ সে তো সেদিন মাত্র বলল তার যেতে আরও অনেক দিন বাকি। সন্ধ্যার পর থেকেই একটু পর পর তার চোখ ঝাপসা হয়ে আসছে। কাল সে এই বাড়ি ছেড়ে দিবে, চিত্র আর সুবিকে ছেড়ে নতুন বাড়িতে চলে যাবে। ওই নতুন বাড়িতে সে সারা জীবন থাকবে। নবনীতা যতবারই এই কথা ভাবে ততবারই এক ফোঁটা অশ্রু তার অনুমতি ছাড়াই চোখ বেয়ে গাল পর্যন্ত নেমে আসে। শুভ্রা ভেজা চোখে তার লাগেজ গোছাচ্ছিল। নবনীতা বিরক্ত হয়ে বলল, রাখ তো এসব, কাল গোছানো যাবে। এগুলো দেখলেই আমার কান্না পাচ্ছে। বলে সে খাটে গিয়ে বসল। চিত্রা ড্রয়িং বুকে আপেল আঁকার চেষ্টা করছিল, কিন্তু তার আপেলের এক পাশ অন্য পাশের মতো সমান সমান গোল হচ্ছিল না। সে রাবার দিয়ে কয়েক দফা সেটা মুছল, অথচ ফলাফল শূন্য। বারবার এক পাশ বেশি গোল, অন্য পাশ চ্যাপ্টা হয়ে যাচ্ছে। শেষে বিরক্ত হয়ে সে হাতের পেন্সিলটা খাটে ছুঁড়ে মারল। নবনীতা চোখ রাঙিয়ে হালকা ধমক দিয়ে বলল, এসব কেমন আচরণ চিত্র? এত রাগ কেন তোর শরীরে? দেখি কি এমন এঁকেছিস। সে হাত বাড়িয়ে খাতাটা হাতে নিল, তারপরই ফিক করে হেসে উঠে বলল, না চিত্র, ভালোই এঁকেছিস, একদম পারফেক্ট আপেল। সত্যিকারের আপেলগুলো তো এমন আঁকা বাঁকা সাইজের হয়। খুব বাস্তবসম্মত আপেল হয়েছে। তোর আরাম ভাইকে এটা দেখাস, সে খুব খুশি হবে। তারা আবার বাস্তবসম্মত জিনিস খুব পছন্দ। বলতে বলতে সে আরও এক দফা হাসল। ঠিক তখনই বাড়ির কলিং বেলটা পরপর 2 বার বাজল। নবনীতা হাসি থামিয়ে ভাবুক হয়ে বলল, এখন কে এলো? 2 বার বেল তো কেবল আরহামই বাজায়। তার ভাবনার মাঝেই আরহাম বড় বড় পা ফেলে তার রুমে প্রবেশ করলো। তার দুহাত দিয়ে সে শক্ত করে একটা বাচ্চাকে নিজের সাথে চেপে ধরেছে। ঘরে এসেই সে নবনীতাকে দেখে হাসি হাসি মুখ করে বলল, টেনটেনা, দেখো খাকে নিয়ে এসেছি। নবনীতা এক লাফে উঠে দাঁড়ায়, নিঃশ্বাস বন্ধ করে বলে, আরশাদ। সে ছুটে যায় তার কাছে। এক থাবায় আরশাদকে আরহামের কাছ থেকে নিয়ে নিজের কাছে আনে, গালে দুটো চুমু খেয়ে বলে, আরেকটা সোনা বাচ্চা আমার। আরশাদ বাস্তবিক অর্থেই অন্যান্য বাচ্চাদের তুলনায় আলাদা ছিল। তার চোখে মুখে একটা ভিনদেশি বাচ্চাদের ছাপ ছিল। নবনীতা তাকে এক নজর দেখেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরশাদ একটু বেশি সুন্দর, তাই না? বড় হয়ে নায়ক হবে মনে হচ্ছে। আরহাম কপাল কুচকালো, নাক ছিটকে বলল, ইউ, নায়ক হবে কেন? সে কি অভিনয় করবে নাকি? আরশাদ হবে রিয়েল লাইফ হিরো, ঠিক তার বাবার মতো। নবনীতা হাসল। আরশাদকে পুনরায় আরহামের দিকে এগিয়ে দিয়ে বলল, ধরুন একটু, আমি পানি নিয়ে আসছি। আরহাম উঠল না, উল্টা ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে শুভ্রাকে দেখে বলল, শুভ্রা, ভাইকে একটু পানি খাও তো। শুভ্রার সাথে সাথে রান্নাঘরের দিকে ছুটল। আরহাম মাথা নামিয়ে চিত্রাকে দেখেই একটানে তাকে নিজের কোলে তুলল। এলোমেলো চুলগুলো কানে পেছনে গুজে দিয়ে গম্ভীর স্বরে বলল, কিরে ভাইয়া, চুলগুলো সব এমন এলোমেলো কেন? পরিয়া ভাই ইদানিং আর যত্ন করেন না, তাই না? সারাদিন নিজের রং ঢং নিয়ে ব্যস্ত থাকে। চিত্রা খিলখিল করে হাসে, দুদিকে মাথা নেড়ে না জানাই। আরাম বিনিময়ে কেবল অল্প করে হাসল। তারপর নবনীতার পাশাপাশি এসে বলল, কি ম্যাডাম, দিনকাল কেমন চলে? নবনীতা আর চোখে একবার তাকে দেখে তারপরই মুখটাকে গম্ভীর করে বলে, চলে, ভালোই চলে। জীবন খুব প্র্যাকটিক্যালি চলছে। নো আবেগ, অনলি বিবেক। কথা শেষ হতেই দুজনের চোখাচোখি হলো। চোখাচোখি হতেই দুজন সমস্বরে হেসে ফেল। নবনীতা হাসির ফাঁকে ঠোঁট টিপে বলল, ভালো কথা মনে পড়েছে, আপনার চিত্র শোনাও আজকে একটা প্র্যাকটিক্যাল কাজ করেছে। সেটা কি? সে একটা আপেল এঁকেছে, খুবই প্র্যাকটিক্যাল আপেল। বলে সে আরও কিছুক্ষণ হাসল। আরহাম চিত্রাকে কোল থেকে নামিয়ে দ্রুত আর্টবুকটা হাতে নিল।
সেখানে এক নজর দেখি গর্ব করে বলল। সাব্বাস চিত্র, এই না হলে আমার যোগ্য অনুসারী। সে আরাম করে খাটে বসলো, তারপর চিত্রার এক হাত টেনে তাকে তার মুখোমুখি দাঁড় করিয়ে বলল। শোন চিত্র, আর একটু বড় হ, তারপর তোকে আমি আমার ডান হাত বানাবো। তোফায়েল আমাকে বাইরের সব খবর এনে দেবে, আর তুই আমাকে ঘরের ভেতরে সব খবর এনে দিবি, বুঝেছিস? চিত্রা বুঝলো নাকি বোঝা গেল না। সে কেবল তার কথা শেষ হতেই তার মাথাটা আরহামের বুকের সাথে ঠ্যাস দিয়ে দুহাত আরহামের হাঁটুর উপর রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। আরহাম তাকে একটানে নিজের কোলে বসে চোখ সরু করে বলল। তারপর বলো, তোমার চান্দি গরম আপাই এই 7 দিনে কি কি পাকনামি করেছে? বাড়ির সবাই ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। নবনীতা আস্তে করে চেয়ার টেনে টেবিলে বসলো। এতে আস্তে চেয়ার টানলো যেন কেউ শুনতে না পায়। তারপরই কলম হাতে নিয়ে চটপট লেখা শুরু করলো। আজ আর তার ভাবতে ইচ্ছে হচ্ছে না, মনে যা আসবে সে সবটাই লিখবে। আমি আর আরহাম কেউ কাউকে ঘটা করে সরি বলি না, সেরকম তোড়জোড় করে মাফও চাই না। আমরা হুট করেই একজন আরেকজনের সাথে অতিমাত্রায় ভালো আচরণ করা শুরু করি। এই যেমন গত 7 দিন কেউ কাউকে দেখিনি, ফোনে একবার কথা হয়েছিল, তাও বাজার করা নিয়ে। এই 7 দিন দুইজনই রাগে অভিমানে ফুলে ফুলে লুচি হয়েছি। তার ইগো, সে নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলবে না। আমার ইগো, আমি এতবার ফোন দেওয়ার পরেও সে ফোন তোলেনি, তাই আমিও আর নিজ থেকে কথা বলবো না। 7 দিন দুজনেই বিষধর গোফরা সাপের মতো ফোঁস করে কাটিয়েছি। শেষটায় জনাবের মনে দয়া হলো, সে আর ফোন দিল না, উল্টো আরশাদকে সহ আমার সম্মুখে এসে উপস্থিত হলো। সে সামনে দাঁড়াতেই কি হলো কে জানে, আমার সমস্ত রাগ এক নিমিষেই পড়ে গেল। মুহূর্তে মন ভালো হয়ে গেল। 7 দিনের মন কষাকষি 1 সেকেন্ডেই ঠিক হয়ে গেল। খুশিতে আমি হলাম বাকুম। তারপরেই দুজন অতিমাত্রায় ভালো আচরণ শুরু করলাম, কারণ সরি বলতে আমাদের অনেক আপত্তি আছে। কেউ কারোর কাছে ছোট হতে পারবো না। তার চেয়ে মিষ্টি মিষ্টি আচরণ করে ক্ষমা প্রার্থনাই আমাদের সমীচীন মনে হয়েছে। লিখছি আর ঠোঁট টিপে হাসছি। কি ছিলাম আমি আর কি হয়ে গেলাম, অদ্ভুত বিষয়। আরহাম নিজেও বোধহয় নিজেকে দেখলে আমারই মতো অবাক হয়। কি ছিল সে আর কি হয়ে গেল। আজ আমাদের বিবাহিত জীবনের ৭৪ দিন পূর্ণ হয়েছে, ভাবা যায়? সেদিনই তো কাঁদতে কাঁদতে বিয়ের জন্য সায় দিলাম। সেই বিয়েরও 3 মাস হয়ে যাচ্ছে। বড়ই আশ্চর্যের বিষয়, 3 মাস না হতেই আমরা দুটো মানুষ আবিষ্কার করলাম। ব্যক্তি জীবনে আমরা যতই 2 মেরুতে থাকি না কেন, বিবাহিত জীবনে এই 2 মেরু বরাবরই একে অন্যকে ভূচুম্বকের ন্যায় আকর্ষণ করেই যাচ্ছে। বাড়াবাড়ি রকমের মেল ইগোকে একপাশে সরিয়ে আরহাম ছুটে আসছে ধানমন্ডির এই ছোট্ট ফ্ল্যাটটাতে। আর বাড়াবাড়ি রকমের জেদকে একপাশে সরিয়ে আমি ছুটে যাচ্ছি আরহাম নামের ভীষণ বিরক্তিকর কিন্তু ভীষণ পছন্দের মানুষটির দিকে। জি, আমি নবনীতা নূর সজ্ঞানে শাহরিয়ার আরহামকে নিজের জীবন সঙ্গী রূপে মেনে নিয়েছি। খুব করে চাইছিলাম যেন আমি তার সাথে মুখ ফুলিয়ে রাখতে পারি, ভাব দেখাতে পারি, কিন্তু আরহামের সাথে বেশিক্ষণ মুখ ফুলানো যায় না। কেবল আমার মন ভালো করার জন্য সে আজ আরশাদকে সেই সাভার থেকে এখানে নিয়ে এসছে, ভাবা যায়? আরহামের অনেক বদ অভ্যাস আছে। তার কিছু কিছু আচরণ দেখলে আমার তাকে রীতিমতো অনুভূতি শূন্য রোবট মনে হয়, কিন্তু পর মুহূর্তেই সে এমন একটা আচরণ করবে যেটা দেখলে আমার মন আপনা আপনিই ভালো হয়ে যায়। আমি কি দিন দিন ভীষণ আবেগী হয়ে যাচ্ছি কে জানে, হয়তোবা আরহামের ভাষায় আমি আজকাল বাংলা সিনেমার শাবানা হয়ে যাচ্ছি। টু মাচ ড্রামাটিক, টু মাচ ইমোশনাল। কিন্তু আমার কিছুই করার নেই। বাবা মায়ের মৃত্যুর পর এত গুরুত্ব, এত পাত্তা আমাকে আর কেউ দেয়নি। চিরায়ত বাঙালি নারীদের মতো আমিও সেই যত্নে আটকে গেছি। এই 6টি বছরে আমি মন খারাপ করাই ভুলে গিয়েছিলাম, কারণ যেই মন খারাপের মন ভালো করার মানুষই থাকে না, সেই মন খারাপ করে লাভ কি? এই 3 মাসে আমি আবারও মন খারাপ করা শিখেছি। অভিমান আবারও আমার মনে বাসা বাঁধার সুযোগ পেয়েছে, কারণ আমি অভিমান ভাঙার মতো একজন চমৎকার মানুষ আমার জীবনে এসে গেছে। আমার এই ডায়েরিটা যদি কখনো কেউ পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আমার মাথা খারাপ অথবা পাগল ভাববেন, কারণ ডায়েরির শুরুতে আমি আরহামকে মনের আশ মিটিয়ে
গালমন্দ করেছি, সেই আমি আজকের দিনে এসে তাকে চমৎকার মানুষ বলছি। কিন্তু সেদিন আর আজকে দুদিনই আমি আমার মনের কথা লিখেছি। আমার মনের একটি সুপ্ত বাসনা আছে। যদি কোনো দিন আমি সুযোগ পাই আরহামের কাছে কিছু একটা, তাহলে আমি চাইবো আরহাম যেন রাজনীতি ছেড়ে দেয়। সে যেন এই সব কিছু থেকে দূরে সরে আসে, কারণ এই রাজনীতি তার সমস্ত অমানবিক আচরণের মূল। আমি চাই আরহাম বিজনেসকেই মূল প্রাধান্য দিক। আমার এই দেশের রাজনীতি একদমই ভালো লাগে না। ভালো ভালো মানুষেরাও রাজনীতিতে যোগ দেওয়ার পর পাল্টে যায়। আমি চাই না আরহাম পাল্টাক, কারণ সে পাল্টে গেলে আমার আমার নবনীতার পুরো জীবনটাই পাল্টে যাবে। প্লিজ আল্লাহ, আরহামকে তুমি এমনই রেখো, আর কিছু চাই না আমার। নবনীতার গায়ে জড়ান শাড়িটার রং গাঢ় নীল। নীলের মাঝে কয়েক ফোঁটা কালো মেশালে রং যেমন হয় অনেকটা এমন। সে শাড়ি পরি চুপচাপ কতক্ষণ নিজের রুমে বসে থাকলো, শূন্য চোখে কেবল একবার পুরো ঘরটা দেখলো। এখন বিকেল 3টা বাজে। আরহামদের গাড়ি একটু পরেই চলে আসবে। আর তারপর নবনীতা মাথা নামিয়ে বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর সে চিরতরে বাড়ি মানুষদের ছেড়ে অন্যত্র চলে যাবে। নিজের ভাবনেই তার নিজেরই হাসি পায়। তার আবার পরিবার ছিল কবে? সে তো সবসময়ই ছন্ন ছাড়া। তবে তার জীবনে দুটো অমূল্য রত্ন আছে। এই রত্নগুলোকে সে ভীষণ ভালোবাসে। এদের ছাড়া সে থাকবে কেমন করে? আদৌ কি এদের ছাড়া থাকা তার পক্ষে সম্ভব? সে মাথা কাত করে একবার আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। কাল সারা রাত সে জেগেছিল। মিশ্র অনুভূতিগুলো তাকে গভীরভাবে আচ্ছন্ন করে রেখেছিল। একদিকে নতুন জীবনে পদার্পণের কৌতূহল, অন্যদিকে দু বোনকে ছেড়ে থাকার যন্ত্রণা। সব মিলিয়ে নবনীতার কেমন এলোমেলো লাগে সব কিছু। শুভ্রা খাবার শেষে তার ঘরে এসে চুপচাপ ফ্লোরে বসল, ঠিক তার পায়ের কাছটাই। তারপর আলতো করে তার কোলে মাথা রাখলো। নবনীতা ঈষৎ কেঁপে উঠল, চমকানো গলায় বলল, কি রে শুভি, কি হয়েছে তোর? শুভ্রা ক্ষণকাল চুপ থাকার পর শেষে মৃদু স্বরে বলল, আমি খুব ভালো করে পড়বো আপাই, তুমি টেনশন করো না। নবনীতা স্মিত হাসে, মাথা নামিয়ে শুভ্রার কপালের একপাশে চুমু খেয়ে নরম স্বরে বলে, জানি তো শুভি, তোরা দুজনেই তো আমার লক্ষ্মী বোন। আপায়ের কোনো অভিযোগ নেই তোদের কাছে, শুধু আছে অভিজ্ঞতা, শুধু আছে কৃতজ্ঞতা। 6 বছর তোদেরকে যেমন তেমন রাখার পরেও তোদের কাছে আমি পৃথিবীর সেরা মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এই পরি আপাই তার শুভি আর চিত্রর কাছে খুব বেশি কৃতজ্ঞ। আমার একাকিত্বের জীবনটা রাঙিয়ে দেওয়ার জন্য পরি আপায়ের পক্ষ থেকে শুভি আর চিত্রাকে এত এত ভালোবাসা। শুভ্রা তার কোলে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল। জড়ানো কণ্ঠে বলল, তোমাকে ছাড়া থাকবো ভাবলেই কান্না পাই খুব। আরহামদের গাড়ি এসেছে আনুমানিক 40 মিনিট আগে। আরহাম আসেনি। আদি, আরিশ, তাসনুভা আর রিমি এসেছে। আরহাম তখনও মহানগরের অফিসে, কি নাকি জরুরি মিটিং আছে। নবনীতা ধীর পায়ে হেঁটে হেঁটে সাদেক সাহেবের ঘরে গেল। গিয়ে হালকা করে কাশল, ঠান্ডা স্বরে ডাকলো, মামা জেগে আছো? সাদেক সাহেব সহ অবস্থায় সামান্য মাথা তুলে হাস্যোজ্জ্বল মুখে বললেন, হ্যাঁ মা, জেগে আছি, আয় না। নবনীতা এসে খাটের এক কোণেই বসল। বসেই দ্রুত মাথা নামিয়ে নিল। এই মুহূর্তে কেঁদে ফেলে সে পরিবেশ নষ্ট করতে চায় না। সে আর্দ্র গলায় বলল, মামা ওরা চলে এসেছে। আরহাম আসলেই আমিও তাদের সাথে চলে যাব মামা। কালকে তাদের বাড়িতে অনুষ্ঠান, বেঁচে থাকলে একেবারে সেখানেই আবার দেখা হবে। কথা শেষ করে সে একটু দম নিল। তারপরই একবার নাক টেনে পুনরায় বলতে শুরু করলো, মামা আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমার কাছে বাবার মতোই। আমরা 3 বোন কোনো দিনই তোমার ঋণ শোধ করতে পারবো না, কখনোই না, শোধ করতে চাইও না। থাকুক কিছু ঋণ, আজীবনেই থাকুক মামা। আমরা সেই ঋণের বোঝা নিজেদের ওপর নিয়েই বাকি জীবন কাটাতে চাই। বিদায় বেলাতেও তোমার কাছে আরও একটা আবদার করে গেলাম মামা, আমার কলিজা দুটোকে একটু দেখে রেখো। চিত্র খাবার নিয়ে ভীষণ জ্বালায়। বেশি কিছু করতে হবে না, শুধু একটু ডাক দিয়ে জিজ্ঞেস করবে খেয়েছে নাকি, তাহলেই হবে। সাদেক সাহেব স্থির নয়নে কয়েক পল তাকে দেখলেন। মেয়েটা মাথা নামিয়ে নিজের দুহাত একটানা কষলে যাচ্ছে। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না থামানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তিনি আদুরে গলায় ডাকলেন, কাছে আয় পড়ি।
একটু মাথায় হাত বুলিয়ে দেই। নবনীতা যেন এই কথারই অপেক্ষায় ছিল। সাদেক সাহেব কথা ঠিকমতো শেষ করার আগেই নবনীতা তার পায়ের দিক থেকে উঠে তার মুখোমুখি বসে শক্ত করে তাকে জড়িয়ে ধরল। প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে বলল, আমাকে তুমি মাফ করে দিও মামা। অনেক মুখের উপর কথা বলেছি, ঠাস ঠাস উত্তর দিয়েছি, প্রচুর ভোগান্তি দিয়েছি তোমাদের। আর দিব না। তুমি মনে কোনো কষ্ট রেখো না প্লিজ মামা। তুমি আমার চিত্র আর সুভিকে একটু দেখে রেখো। সাদেক সাহেব একটা হাত তুলে আলতো করে তার মাথায় রাখলেন। সামনে তাকাতেই দেখলেন চৌকাঠে একটি যুবক ঠাস দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি আন্তরিক গলায় ডাকলেন, আরে আরহাম, এসো না বাবা। চৌকিতে মাথা তুলে পেছন ফিরে নবনীতা। আরহাম ধীর পায়ে হেঁটে এসে তাদের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। সাদেক সাহেব নবনীতার একটা হাত নিয়ে আরহামের হাতে তুলে দিলেন। আবেগ জড়ানো কণ্ঠে বলেন, এই মিষ্টি মেয়েটার খেয়াল রেখো আরহাম। হয়তো কিছুটা স্পষ্টভাষী, সামান্য জেদি, তবে মন থেকে খুবই সরল। তুমি মেয়েটাকে দেখে রেখো। আরহাম জবাবে কেবল আস্তে আস্তে দুইবার মাথা নাড়ল। সাদেক সাহেবের ঘরে আরও কিছুক্ষণ থাকার পর তারা দুজনই উঠে এলো। নবনীতা শেষ একবার তার ঘরে গিয়ে আলগোছে চারিদিকে একবার চোখ বোলায়। হঠাৎই দরজায় লাগানো শব্দে সে কিছুটা চমকে পেছন ফিরে খানিকটা আশ্চর্যের সুরে বলে, কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? আরহাম দরজায় ঠ্যাস দিয়েই পাকা হাসল। তারপরই একটানে নবনীতাকে তার কাছে এনে নিজে ঘুরে গিয়ে নবনীতাকে দরজার সাথে ধাক্কা দিয়ে দাঁড় করালো। দরজার লকটা পিঠের সাথে লাগতেই নবনীতা দাঁতে দাঁত পিষে খেকিয়ে উঠল। পাগল নাকি? দেখেন না দরজায় যে লক আছে? এভাবে কেউ ধাক্কা দেয়? ধুর, পিঠটাই ব্যথা হয়ে গেছে। আরহাম এক পেশে হাসল। হাত বাড়িয়ে নবনীতার চুলগুলো গুছিয়ে নিয়ে কানের পেছনে গুজে দিল। নবনীতা দু চোখ সরু করে বলল, কাহিনী কি? হ্যাঁ, এমন উদ্ভট আচরণ করছেন কেন? মাথা ঠিক আছে? আরহাম আচমকাই এক হাত তার ঘাড়ের পেছনে নিয়ে তাকে একটানে নিজের একেবারে কাছাকাছি নিয়ে এলো। চোখ জোড়া আপনা আপনি তার বড় হয়ে এলো। এক প্রকার নিঃশ্বাস বন্ধ করে সে জানতে চায়, হচ্ছেটা কি আরহাম? আরহাম জবাব দিল না। উল্টো নবনীতাকে চূড়ান্ত রকমের হতবাক করে দিয়ে সে তার ওষ্ঠা ধরে প্রগাঢ় চুম্বন করে। কত সময়ের জন্য নবনীতা জানে না। সে পাথরের মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে থাকলো। সে পলক ফেলার পাশাপাশি নিঃশ্বাস নেওয়াও ভুলে গেছে। তার বিস্ফোরিত চোখ জোড়া দেখেই আরহাম স্মিত হাসল। এগিয়ে গিয়ে একই কাজের পুনরাবৃত্তি করল। তার শক্তপোক্ত শরীরটা অকমর্ষাৎ ঘনিষ্ঠতায় নবনীতা লজ্জাবতী গাছে নাই নুইয়ে পড়ছিল। আরাম এক হাতেই তাকে আগলে নিল। নবনীতা পুরোটা সময় একটা শব্দ করল না। শেষটায় যখন দরজার লকটা ভীষণ জোরালোভাবে পিঠে এসে আঘাত করছিল, তখন সে আলতো হাতে আরহামকে একটা ধাক্কা দিল। ব্যাস, এতে আরহাম চটে গেল। এক ধাক্কায় নবনীতাকে সরিয়ে দিয়ে সে নিচেও দু কদম পিছিয়ে এলো। নবনীতা অবাক চোখে তার দিকে তাকাতে এসে বিক্ষিপ্ত মেজাজে তার উপর চড়াও হলো। নিচ থেকে কাছে আসি ভালো লাগে না, না? আর আসবো না, যাও, থাকো তুমি নিজের মতো। বলে সে দরজার দিকে এগিয়ে যায়। নবনীতা এক দৌড়ে তার কাছে এসে তার হাতটা টেনে ধরে তাড়াহুড়োই উত্তর দেয়, অদ্ভুত তো, আগে পুরো কথা শুনবেন তো। কথা শেষে সে পেছন ঘুরে পিঠের উপরে থাকা চুলগুলো সরিয়ে শাড়িটা 1 ইঞ্চির মতো নিচে নামিয়ে বিরক্তি ধরা গলায় বলে ওঠে, দেখুন, লকটার সাথে চাপা খেয়ে কি অবস্থা হয়েছে। আরহাম এক নজর দেখল, তারপরেই বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল। ও আচ্ছা, বুঝেছি। ঘুরে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে প্রত্যুত্তর করে নবনীতা। এক পা সামনে এসে কাট গলায় বলে, কিন্তু আমি কিছু বুঝিনি, এসব কি আরহাম? ছি। কি মানে কি? সে আবারও দুজনে দূরত্ব মেটায়, পুনরায় সুপ্ত ইচ্ছেদের লাই দেয়। চুমুতে চুমুতে প্রিয়তমার সমস্ত মুখ সিক্ত করে তবেই দূরে সরে আসে। নবনীতার লজ্জায় রক্তিম মুখখানা দেখে কুটিল হেসে বলে, তোমার মনে খুব দুঃখগুলো শুষে নিলাম ডার্লিং। এই বাড়িতে, এই রুমে, এটাই আমার লাস্ট রোম্যান্স। নবনীতা মাথা নত করে বিড়বিড় করে, শুষে নিলাম আবার কি? কি সব অশ্লীল শব্দ! অশ্লীল শব্দ আবিষ্কারই তো হয়েছে আমাদের মতো খাপলদের জন্য। জামাই বউ অশ্লীল কথা বলবে না তো কারা বলবে? তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর কৌতুক হলো অশ্লীল কৌতুক? একটা শোনাবো নাকি ডার্লিং?
নবনীতা দুহাত জোর করে নতজানু হয়ে বলল, মাফ চাই, এসব অশ্লীল কথা আমি শুনতেও চাই না। আপনি এসব নিজের কাছেই রাখেন। আমিও এখন বলতে চাই না, বিকেলে এসব জমে না। এসব বলার উপযুক্ত সময় রাত 12টার পর, বুঝেছ? নবনীতা একবার কড়া চোখে তার দিকে তাকায়, তারপরে দরজা খুলে হনহন করে বেরিয়ে যায়। বসার ঘরে আসতেই চিত্রা তার দিকে ছুটে আসে, তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তার শাড়ি কুচির ভাঁজে মুখ লুকিয়ে বলে, আপাই, তুমি চলে যাচ্ছ? নবনীতা আর্দ্র কণ্ঠে জবাব দেয়। চলে যাচ্ছি না সোনা, সপ্তাহে একদিন আসবো নে। ছোট্ট বাচ্চাটা অসহায় চোখে মাথা তুলে উপরে তাকায়। নবনীতা সেই দৃষ্টি দেখতে শক্ত করে নিজের ঠোঁট কামড়ে ধরে, ভাঙ্গা কণ্ঠে বলে ওঠে, কাঁদে না সোনা, এমন করে কাঁদলে আপাই কি করে তোমায় রেখে যাব বলো? আরাম এগিয়ে এসে চিত্রার মাথায় হাত বুলিয়ে আদরে গলেই বলে, চলো পাখি, তোমাকেও নিয়ে যাই আমাদের সাথে। কয়েক দিন সেখানে থেকে আসবে। নবনীতা দ্রুত মাথা নাড়ে আপত্তি করে বলে, না না না, এটা হয় না। চিত্র এদিকেই থাকবে। মিসেস রোকেয়া বড় বড় পা ফেলে সামনে এগিয়ে এলেন। নমনীয় স্বরে বলেন, আরে চিত্রকে নিয়ে এত ভেবো না, আমি তো আছি, আমি তাকে দেখে রাখবো। দেখি তো চিত্র, মামনির কাছে এসো তো। চিত্র একবার তাকে দেখে, একবার আরামকে দেখে, তারপরে হাসি মুখে মিসেস রোকেয়ার কাছে এগিয়ে যায়। মামিমণিকে তার ভীষণ পছন্দ, সে তো চিত্রকে খুব আদর দেয়। সে এগিয়ে এসে মিসেস রোকেয়ার হাত ধরে তিনি সামান্য ঝুঁকে স্নেহমাখা কণ্ঠে বলেন, দেখি তো চিত্র, সুন্দর করে আপাইকে বিদায় দাও তো। চিত্র দাঁত বের করে হাসলো, এক হাত তুলে রিনরিনে স্বরে বলল, তুমি যাও আপাই, আমি মামিমণির কাছেই থাকবো। শুভ্রা বিষম খায়। চিত্রা আর মিসেস রোকেয়ার এই মাখো সম্পর্ক দেখলে তার চোখ ব্যথা করে, মনে হয় চোখ দুটো এক্ষুনি খুলে হাতে চলে আসবে। চিত্র কি বোকা? মামি যে একটা গিরগিরি, এটা কি সে বুঝে না? পর মুহূর্তেই আবার তার মনে হয় চিত্র তো সত্যিই বোকা। মাসুম বলেই হয়তো ছলনা আর কপটতা বুঝে না। শুভ্রা চায় ছলনা কিংবা লোক দেখানোর খাতিরে হলো মামি যেন চিত্রকে আদর করে। শুভ্রাকে আদর দেওয়ার প্রয়োজন নেই, শুভ্রা এখন বড় হয়েছে, চিত্র তো ছোট, চিত্রকে একটু ভালোবাসা দিলেই হবে। নবনীতা এগিয়ে এসে মিসেস রোকেয়ার দুহাত চেপে অনুনয় করে বলল, শুভি আর চিত্রকে একটু যত্ন করো মামি। কি কি খেতে চায় রান্না করে খাইয়ে দিও। বাজার লাগলে আমাকে ফোন করে বলো। তবুও বাচ্চা দুটোকে খাবারের কষ্ট দিও না। মিসেস রোকেয়া অপ্রস্তুত হয়ে এখানে সেখানে তাকায়, তার বিজ্ঞান ও মেজাজ আরও বেশি বিগড়ে যাচ্ছে। সবার সামনে পরি এমন করে তাকে বলে দিল যে খাবারে কষ্ট দিও না। সবাই এখন কি তাকে ভাববে? তিনি চাপা স্বরে জবাব দিলেন, তুমি এসব ভেবো না, আমি দেখে রাখবো।